जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণার স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 33। আত্মস্মৃতি প্রব্রাজিকা ভারতী প্রাণা। পরম পূজনীয়া ভারতী প্রাণা মাতাজি আত্মপ্রচারে সম্পূর্ণ বিমুখ ছিলেন। নিজের সম্বন্ধে কিছুই প্রকাশ করতেন না। বিশেষভাবে প্রশ্ন করলে 2-4টি কথা বলতেন। 1960 খ্রিস্টাব্দ থেকে কোনো কোনো সন্ন্যাসিনী একটি নির্দিষ্ট সময়ে মাতাজির কাছে বসে প্রশ্নোত্তরে তিনি যা বলতেন তা কাগজে কলমে লিখে রাখতেন। পরে সেগুলি তাঁকে শুনিয়ে আত্মস্মৃতিরূপে লিপিবদ্ধ করা হয়েছে। কিছুই জানতুম না, কিছুই বুঝতুম না মা। স্কুলকে ভালোবাসতুম আর সুধীরাদিকে ভালোবাসতুম। সুধীরাদি যেন জাদু জানতেন। যে একবার ওর সংস্পর্শে এসেছে সেই তাকে ভালো না বেশে পারেনি। তার ভালোবাসার আকর্ষণ ছিল অদ্ভুত। আমাদের মনে হতো তাঁর কথায় আমরা বাঘের মুখে যেতে পারতুম। চেহারা তো কিছু ভালো ছিল না, কিন্তু ওই যেন তাঁর পরম আশীর্বাদ ছিল। দুনিয়াকে গ্রাহ্য করতেন না। সময় অসময়, রাত বিরেত, সুবিধা অসুবিধা কিছুই তাঁকে কাবু করতে পারত না। কোনো সংকল্প নিলেন তো আপ্রাণ চেষ্টায় তা পালন করবেন। তাঁর ত্যাগের আদর্শ, ভালোবাসা, উৎসাহ ও দরদ আমাদের জীবনকে পাল্টে দিল। জন্মেছিলাম তো সেই পাড়াগাঁয়ে। মার নাম সুশীলা দেবী। দাদামশাই কলকাতায় ভালো কাজ করতেন। বাবা থাকতেন গুপ্তিপাড়ায়। বাবার নাম ছিল রাজেন্দ্রনাথ মুখার্জি। 1301 সালের আষাঢ় মাসের উল্টো রথের দিন, ইংরেজি 1894-এর জুলাই মাসে ওই গুপ্তিপাড়াতেই আমার জন্ম হয়। আমার ওপর একটি ভাই ও পরে একটি ভাই ছিল। দুটিই ছোটবেলায় মারা যায়। আমারও প্রায়ই অসুখ করত। অনেক কবিরাজি চিকিৎসা করে তবে ভালো হই। বাবা ভয় পেয়ে গ্রাম থেকে আমাদের নিয়ে কলকাতায় আসেন। আমার তখন 3-4 বছর বয়স। বাগবাজার 27 নং বোসপাড়া লেনে দাদামশাই থাকতেন। 12 বছর বয়সের সময় বাবা মার সঙ্গে একবার জন্মস্থান দেখতে যাই। সেবার কয়েক মাস থাকা হয়। তারপর 16 বছর বয়সে আর একবার কদিনের জন্য পুজোতে যাই। সেবারে আমি একা। কলকাতা আসার পর আমার আরও 3টি ভাই ও 3টি বোন হয়। তখন আমি সকলের বড়। ছোট মাসি আমার 3 বছরের বড়। তার সঙ্গে খুব ভাব ছিল। সব প্রাণের মনের কথাবার্তা একসঙ্গে হতো। মা আমার খুব শান্ত প্রকৃতির। অদ্ভুত তাঁর সহিষ্ণুতা। এখনো বেঁচে আছেন। শ্রী শ্রী মা একদিন যোগীন মাকে বলেছিলেন, সরলার মাটি খুব সত্যগুণী। মামাদের সংসার ছিল বিরাট। আমার যখন 10 বছর বয়স তখন দাদামশাই মারা যান। সংসারের সচ্ছলতাও কমে গেল। 2-3 জন ঝি ছিল, সবাইকে ছাড়িয়ে দেওয়া হলো। দিদিমার সঙ্গে মাকেও খুব খাটতে হতো। আমরাও যথাসাধ্য মাকে সাহায্য করতুম। রামকান্ত বোস স্ট্রিটের সাদা বাড়িটাতে তখন একটা মিশনারি স্কুল ছিল। সেখানে পড়তে যেতুম। তখন 6-7 বছর বয়স হবে।
এর বছরখানেক পরেই 1902 সালে সিস্টার নিবেদিতার স্কুলে ভর্তি হই। স্কুল তখন 17 নং বোসপাড়া লেনে। সিস্টার স্কুলে স্বামীজি প্রায়ই আসতেন, কিন্তু আমরা তখন খুবই ছোট, তাই বেশি কিছু মনে নেই। খুব লম্বা চওড়া চেহারা আর বড় বড় চোখ দুটি বেশ মনে আছে। ওই বছর বোধহয় ঠাকুরের তিথি পূজার দিন সিস্টার আমাদের 10-12 জন ছোট মেয়েকে নিয়ে নৌকায় করে বেলুড় মঠে গিয়েছিলেন। আমরা সবাই স্বামীজিকে প্রণাম করি। এসব কথা খুবই অস্পষ্ট মনে আছে। তখন স্কুলে সন্ধ্যার পর শরৎ মহারাজ এসে মেয়েদের কাছে গীতা পাঠ করতেন। শরৎ মহারাজের মুখে তখন লম্বা দাড়ি। পুরুষ স্ত্রীদের দালানে চিকের আড়ালে বসার ব্যবস্থা ছিল। আমরা ছোটরা উঠোনে বসতুম, সিস্টার আমাদের কাছে বসতেন। সবাইকে ঘোড়ার গাড়ি করে সিস্টার নিয়ে আসতেন। সিঁড়ির গায়ে ছোট জায়গাটিতে শরৎ মহারাজ বসে পাঠ করতেন। আমরা তো ঘুমিয়ে পড়তুম। সিস্টার কোলে করে আবার বাড়ি পৌঁছে দিয়ে যেতেন। যোগিন মা, গোলাপ মাকেও প্রায়ই স্কুলে দেখতে পেতুম। তারা প্রায় রোজই বলরাম মন্দিরে আসতেন আর ফেরার পথে সিস্টারকে দেখে যেতেন। সিস্টার সাষ্টাঙ্গে তাঁদের প্রণাম করতেন। তারাও চিবুক ধরে সিস্টারকে আদর করতেন আর জিজ্ঞাসা করতেন, নিবেদিতা, তুমি কেমন আছো? একদিন সিস্টার আমাদের কজনকে নিয়ে শ্রী শ্রী মার কাছে গেলেন। সেই প্রথম মাকে দেখি। তিনি তখন বাগবাজার স্ট্রিটের ভাড়া বাড়িতে। আমরা প্রণাম করে বাইরে দাঁড়াই। সিস্টার মার কাছে বসে কথা কইতে লাগলেন। তারপর প্রসাদ নিয়ে ফিরে আসা। 1909 সালে মা উদ্বোধন বাড়িতে আসেন। তখন সিস্টার একদিন মাকে স্কুলে নিয়ে এসেছিলেন। সেদিন সিস্টারকে কি আনন্দিতই না দেখেছিলুম। ছোট বালিকাটির মতো চারিদিকে ছুটোছুটি করে স্কুল বাড়ি সাজিয়েছিলেন। তখন মাঝে মাঝে আমাদের মার কাছে নিয়ে যেতেন। আমরা তখন কিছুই জানতুম না বা বুঝতুম না, তবু সিস্টারের সঙ্গে ঘোরা, মার কাছে যাওয়া, এসব খুব ভালো লাগতো। স্কুলের ওপর ভীষণ টান হয়েছিল। স্কুল ছেড়ে বাড়ি যেতে ইচ্ছে করতো না। বড় হবার সঙ্গে সঙ্গে টান যেন বাড়তে লাগলো। যখন সুধীরাদি এলেন তখন আমরা একটু উপরের ক্লাসে। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদেরও তাঁর উপর অদ্ভুত ভালোবাসা পড়েছিল। সকলের মধ্যে ধর্মভাব জাগিয়ে দেওয়ার চেষ্টাটা সুধীরাদির খুব ছিল। মা বাবা বিয়ে দিলেন, কিন্তু সংসার আমায় টানতে পারল না। কিছুতেই মন ওদিকে গেল না। বাবা মার দায়িত্ব আছে, আমারও বয়স বাড়তে লাগলো। তাই সকলে জোর করে শ্বশুরবাড়ি পাঠাবার উদ্যোগ করলেন। কি করি চিন্তা করে কুল কিনারা পাই না। সুধীরাদিকে সব বললুম। তার খুব সহানুভূতি পেয়ে আমার মনের জোর বাড়ল। তিনি ইঙ্গিত করলেন, বাড়িতে বেশি জবরদস্তি করলে বেরিয়ে এসো। ধর্মলাভ বা ভগবান লাভ অত শত বুঝতুম না। স্কুল, সুধীরাদি, এদের সঙ্গ ছাড়া অন্য কিছু যেন ভালো লাগতো না, আর কিছুতেই আনন্দ পেতুম না। সুধীরাদি তখন কলকাতায় নেই। এদিকে বাড়ির লোক আমাকে পাঠাবার জোর তোড়জোড় করছেন। তখন একদিন রাত্রে বাড়ি থেকে পালিয়ে গেলুম। সুধীরাদি একদিন বলেছিলেন, বাড়ি থেকে যদি বেরো তবে প্রথমে নরেশদির বাড়িতে যেও, সে একটা ব্যবস্থা করবে। আমি বোকামি করে সেখানে না গিয়ে মহামায়াদের বিদ্যালয়ের একজন ছাত্রীর বাড়িতে উঠলুম। তারা ভয় পেয়ে তাদের কাছে না রেখে সে রাত্রেই চতুরার মার বাড়িতে আমাকে রেখে এলো। এদিকে বাড়িতে হুলস্থুল পড়ে গেছে, মেয়ে গেল কোথায়,
ক্রমে তারা মহামায়ার বাড়িতে খোঁজ করতে গেছে। তারা সব ফাঁস করে দিল। কত করে বলে এসেছিলুম কিছু প্রকাশ না করতে। বাড়ির লোক আমাকে জোর করে ধরে নিয়ে এলো, তবে বেশি কিছু বকাবকি করলে না। এর 4-5 মাস পরের ঘটনা। সুধীরাদি তখন কলকাতায় স্কুল বাড়িতেই আছেন। সেদিন ছিল 1911 সালের সরস্বতী পূজার ভাসানের দিন। আগেই সুধীরাদির সঙ্গে সব ঠিক করা ছিল। তিনি তো স্কুল বাড়ি 17 নং বোসপাড়া লেনের নিচের ঘরে আমার জন্য অপেক্ষা করছেন। এদিকে আমি বাড়ি নির্জন না হলে পালাই কি করে? রাত 12টার সময় সকলে ঘুমিয়ে পড়লে বেরিয়ে পড়লুম। ছোট মাসি সব জানত, সেই দিনও তাকে বলেই বেরিয়েছিলুম। সুধীরাদি অপেক্ষা করে করে নিচেই পিঁড়িগুলো জুড়ে নিয়ে সেখানে শুয়ে পড়েছিলেন। সিস্টারকে সুধীরাদি সব ব্যাপার জানিয়েছিলেন, কিন্তু তিনি বিশেষ আমল দিলেন না। বললেন, সীতা সাবিত্রীর দেশে এ আদর্শ কি ভালো হবে ইত্যাদি। সিস্টার ক্রিস্টিনও অনুমোদন করেননি। যাই হোক, আমি স্কুল বাড়ি যেতেই সুধীরাদি সেই রাত্রে আমাকে নিয়ে চললেন। রাত হবে ভেবে গণের মহারাজকে আগেই বলে রেখেছিলেন সঙ্গে যেতে হতে পারে। তিনিও তৈরি ছিলেন। আমার বয়স তখন 17 বছর। সেই রাত্রি 12টার সময় আমি, সুধীরাদি আর গণের মহারাজ হেঁটে চলেছি। গভীর রাত্রি। অত রাত্রে গাড়ি কোথায়? বাবা, রাস্তা যেন আর ফুরোই না। হাতিবাগানের কাছে রাজা রাজকৃষ্ণ লেনে সুধীরাদির পিস্তুত বোনের বাড়িতে নিয়ে আমাকে রাখলেন। আমার বাড়ির নাম ছিল পারুল। সুধীরাদি নাম বদলে সরলা রাখলেন। সেই বাড়িতে প্রায় 2 মাস থাকা হয়। এক জায়গায় বেশি দিন থাকলে পাছে জানাজানি হয়ে যায়। তাই সুধীরাদি তাঁর দিদির সঙ্গে তারকেশ্বরের কাছে হরিপাল গ্রামে পাঠিয়ে দেন। সেখানে 3 মাস থাকার পর গরমের ছুটি হতে সুধীরাদি সেখানে গেলেন এবং সঙ্গে করে নিয়ে এসে হাতিবাগানে তাঁদের নিজেদের বাড়িতে রাখলেন। তবে তখন সুধীরাদির দাদা দেবব্রত মহারাজ অসুস্থ হয়ে ওই বাড়িতে ছিলেন। সুধীরাদির মা, দিদি ও বর্দা প্রভৃতি সব ছিলেন। স্বামী প্রজ্ঞানন্দ দেবব্রত মহারাজ আমাকে খুব স্নেহ করতেন। সুধীরাদি একদিন বলেছিলেন, সিস্টার ক্রিস্টিনের সঙ্গে তোলা আমাদের গ্রুপ ফটোতে আমাকে দেখে উনি বলেছিলেন, এই মেয়েটি অন্য রকম, ভালো আধার, একে দিয়ে অনেক কাজ হবে। সুধীরাদি বলতেন, ওই দাদার যোগীর অন্তর্দৃষ্টি ছিল। তিনি সুধীরাদির নিকট মাঝে মাঝে আমার খবরাখবর নিতেন। ওই বাড়িতে থাকাকালে দেবব্রত মহারাজ অনেক ভালো ভালো কথা বলতেন। কিভাবে ঠাকুরের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এইভাবে নানা কথা আলাপ করতেন। আমি কেবল চুপ করে শুনে যেতুম। আমার তখন খুব খাটবার ক্ষমতা ছিল, শরীরও ভালো ছিল। যখন যেখানে থাকতুম তাদের ঘরকন্যার কাজে সাহায্য করতুম। তারাও আমাকে খুব ভালোবাসতেন। গোঁড়া হিন্দু ঘরে ব্রাহ্মণের মেয়ে, সেভাবেই মানুষ হয়েছি। সুধীরাদির আত্মীয় স্বজনেরা সব ব্রাহ্ম, আর চালচলন সব সাহেবী ধরনের। আমার কিন্তু কোনো দ্বিধা বা সংকোচ হয়নি। সুধীরাদি যেমনটি বলতেন সেইভাবে চলতুম। ওই বাড়িতে থাকাকালে সুধীরাদি আমাকে প্রায়ই শাসাতেন, দেখো আমাকে যেন জেল খাটিও না। আমি তাই খুব সাবধানে ছিলুম। বাড়িতে কেউ এলে আমাকে একটি ঘরে বন্ধ করে রেখে দিতেন। সদর দরজা সব সময় বন্ধ থাকত। বাড়ির লোকেদেরও ওই বিষয়ে খুব সাবধান করে রাখতেন। ওই বাড়িতে থাকার সময় সুধীরাদির মায়ের বাড়িতে নিয়ে গিয়ে
দীক্ষা দেওয়ালেন। সেদিন 1911 সালের বুদ্ধ পূর্ণিমা। ছেকড়া ঘোড়ার গাড়ি করে গেলুম। দীক্ষাদি শেষ হতে প্রসাদ পেয়ে বিকেলে বাড়ি ফেরা। মাঝে মাঝে তিনি রাত্রেও শ্রী শ্রী মার কাছে নিয়ে যেতেন। আমার বেরিয়ে যাওয়ার কথা সুধীরাদির মুখে শুনে মা প্রথমে বলেছিলেন, তাই তো সুধীরা, একটি মেয়ের সারা জীবনের দায়িত্ব, কাজটা কি ভালো করলে? সুধীরাদি বলেছিলেন, মা, করে তো ফেলেছি, কি আর করা যায়। এরপরে কিন্তু আমার ওপর মার একটা বিশেষ সহানুভূতি পড়ে গেল। আমার কথা খুব চিন্তা করতেন। সুধীরাদি যখন আমাকে নিয়ে একবার এখানে একবার ওখানে টানাপোড়েন করছেন, তখন মা আমাকে বলতেন, তাই তো মা, আর কতদিন তোমাকে এভাবে থাকতে হবে?